আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা। আচ্ছা, নীল ধ্রুব তারা আমাদেরকে এই প্রশ্ন কি কারণে করছে যে আর কতকাল আমরা দিশেহারা থাকবো? অর্থাৎ নতুন কোনো জায়গায় গেলে দেখা যায় যে তুমি দিক ভুল হয়ে যাও। তুমি কোন দিকটা উত্তর, কোন দিকটা দক্ষিণ, কোনটা পূর্ব, কোনটা পশ্চিম, এটা ঠিক করতে পারো না। বারবার এই যে রাস্তা হারিয়ে ফেলো। এইটা দেখে ধ্রুব তারা একটু কষ্ট পাচ্ছে। সে চাচ্ছে তুমি যেন এইভাবে বারবার দিক হারা হয়ে না যাও। তো তোমারও উচিত তাকে চিনে নেওয়া। তাহলে তুমি যেখানেই যাও না কেন, নির্জন বালুকাময় ধুধু মরুভূমি থেকে অসীম জলরাশির বিস্তৃত সাগর পর্যন্ত সব জায়গাতেই তুমি যদি ধ্রুব তারাকে জিজ্ঞেস করো যে কোনটা উত্তর দিক, তাহলে সে বলে দিতে পারে। স্বাগতম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তোমাদেরই জীবনের একটা গল্প বলবো। অনেক অনেক দিন আগের কথা। এক সময় তুমি যখন মাঠে খেলতে যেতে, তখন তোমার পায়ের কাছে যখন একটা ফুটবল আসতো, তখন তুমি ফুটবলটা হাতে নিলেই যেন তোমার হাতটা চুলকানো শুরু হতো। তুমি বারবার শুধু এইরকম 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 করতে, অর্থাৎ তুমি চাইতে যে ফুটবলটা ঘুরুক, এবং সেটা কিভাবে ঘুরুক, যে তোমার আঙ্গুলের উপর ঘুরুক। ফুটবলটা তোমার আঙ্গুলের উপর ঘুরছে, এটা কিভাবে ঘুরছে? ঘোরার সময় তুমি যে বিন্দুতে তোমার আঙুলটা দিচ্ছ, ওই বিন্দুটা কিন্তু স্থান পরিবর্তন করছে না। সিমিলার আরো একটা বিন্দু উপরের দিকে আছে, যে বিন্দুটা স্থান পরিবর্তন করে না। এই যে দেখো, এইখানে আর এখানে আমি যদি আমার আঙুলটা দিয়ে ফুটবলটা ঘুরাই, তাহলে কিন্তু ঘোরাতে পারবো। দেখো, ফুটবলের প্রত্যেকটা বিন্দু স্থান পরিবর্তন করছে, কিন্তু এই ওপরের বিন্দুটা এবং নিচের বিন্দুটা স্থান পরিবর্তন করছে না। তো এখন ওপরের এবং নিচের যে দুইটা বিন্দু আমরা পেলাম, যে দুইটা বিন্দু স্থান পরিবর্তন করছে না, এই দুইটা বিন্দু দিয়ে যদি আমি একটা সরল রেখা কল্পনা করি, তাহলে সেই সরল রেখাকে আমরা ভদ্র ভাষায় ঘূর্ণন অক্ষ বলি। অর্থাৎ যে রেখাটির সাপেক্ষে এই গোলকটি ঘুরছে। তুমি এখন পৃথিবীটার দিকে লক্ষ্য করো, দেখো যে এই যে পৃথিবীটা যে ঘুরছে, পৃথিবীর প্রত্যেকটা বিন্দু মনে হচ্ছে স্থান পরিবর্তন করছে। তো আমি যদি এখন পৃথিবীটা একটু উপর থেকে দেখি, তাহলে দেখো উপরের দিকে যাই আমরা। উপরের দিকে গেলে দেখো যে এইখানে মনে হচ্ছে যে একটা বিন্দু ফুটবলের মতো আছে, যে বিন্দুতে আমি আমার আঙুল রাখলে হয়তো বা পৃথিবীটা আমার আঙুলের উপরে ঘুরতে পারত। সিমিলারলি আমরা যদি পৃথিবীর আবার উল্টা পাশে যাই, তাহলে দেখো যে এইখানে দেখো আরো একটা বিন্দু আছে, যে বিন্দুটা মনে হচ্ছে স্থান পরিবর্তন করছে না। তাহলে এই যে দুইটা বিন্দু আমরা পেলাম, এই দুইটা বিন্দু দিয়ে যদি একটা সরলরেখা কল্পনা করি, তাহলে সেইটাকে আমরা কি বলবো, যে পৃথিবীর ঘূর্ণন অক্ষ। অর্থাৎ এই অক্ষের সাপেক্ষে বা এই রেখার সাপেক্ষে পৃথিবীটা ঘুরছে। তো এই রেখাটা পৃথিবী গোলককে যে দুইটা বিন্দুতে উপরে এবং নিচে ছেদ করছে, এই দুইটা বিন্দুকে আমরা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বলে জানি। তো তুমি এইটাকে পৃথিবী মনে করো, যেটার উপরের দিকটা হচ্ছে উত্তর মেরু এবং নিচের দিকটা হচ্ছে দক্ষিণ মেরু। তো এখন আমি যদি পৃথিবীর এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বরাবর যে রেখাটি কল্পনা করলাম, এই রেখার সাথে লম্বভাবে মনে করো যে আমি প্রথমে এটাকে স্লাইস করতে থাকলাম, তাহলে দেখো যে প্রথমের দিকে যে স্লাইসটা করব, ওইটা এখানে কি একটা বৃত্ত রচনা করবে। তো সেই বৃত্তের ব্যাসার্ধ কি হবে, খুব ছোট হবে। তারপরে মনে করো যে এটাকে আমি আস্তে আস্তে স্লাইস করতে করতে নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে যেতে যেতে দেখো যে আস্তে আস্তে আমি যে বৃত্তটা পাচ্ছি, সেই বৃত্তের ব্যাসার্ধ আস্তে আস্তে বড় হচ্ছে। নিচে গিয়ে আমি সবচেয়ে বড় একটা বৃত্ত পাবো। এই যে সবচেয়ে বড় একটা বৃত্ত পেলাম, তো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্লাইসেই তো আমি একটা একটা করে বৃত্ত পাচ্ছি। তো এই বৃত্তগুলোর ভিতরে সবচেয়ে বড় যে বৃত্তটা, তাকে আমরা কি বলবো, সে হচ্ছে অন্য সব বৃত্তের গুরু। তো এই কারণে ওই সবচেয়ে বড় বৃত্তটাকে বলা হয় হচ্ছে গুরু বৃত্ত। আর বাকি যে ছোট ছোট বৃত্তগুলো পেলাম, ওইগুলোকে বলা হয় লঘু বৃত্ত। তো এই প্রত্যেকটা বৃত্ত এই যে তল রচনা করছে, সেই তলগুলা একটা আরেকটা সমান্তরাল, এবং সেই প্রত্যেকটা তলের উপরে আমাদের ঘূর্ণন অক্ষটা লম্ব বলে আমরা কল্পনা করে নিচ্ছি। তো এই পৃথিবীর ক্ষেত্রে ঘূর্ণন অক্ষ বরাবর কাটতে কাটতে আমরা সবচেয়ে বড় যে গুরুবৃত্তটা পেলাম, সেই গুরুবৃত্তটাকে আমরা বিষুব রেখা বলে জানি। তো আরেকটু সামনে যাওয়ার আগে আমরা জেনে নিই যে স্থানাঙ্ক জিনিসটা কি। স্থানাঙ্ক কথাটি শুনলে তোমার ভেতরে কেমন কেমন একটা ফিলিংস আসে, অর্থাৎ তুমি এটা ভালো মতো নিতে পারো না। তো এটা ভালো মতো নেওয়ার জন্য তুমি এটাকে একটু আলাদা ভাবে দেখো। এখানে কি বলছে, এখানে বলছে যে স্থান অঙ্ক, অর্থাৎ এটা হচ্ছে স্থানের একটা অঙ্ক। যে আমি এমন কিছু সংখ্যা বলে দিব, যে সংখ্যার মাধ্যমে তুমি একটা বিন্দুকে বা কোনো একটা স্থানকে নির্দিষ্ট করে দিতে পারবে। কোনো সমতল পৃষ্ঠে আমরা যখন কোনো বিন্দুকে নির্দেশ করতে চাই বা কোনো একটি বিন্দুকে নির্দিষ্ট করে নিতে চাই, তখন আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কল্পনা করি, এবং দুইটা অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব যদি আমি নির্দেশ করে দিতে পারি, তাহলে কিন্তু বিন্দুটা নির্দিষ্ট হয়ে যায়। আমি তোমাকে কিছু অঙ্ক বলে দিব বা কিছু নাম্বার বলে দিব, যার মাধ্যমে তুমি একটি স্থানে কোনো বিন্দুকে নির্দিষ্ট করে নিতে পারবে। তো গোলকের পৃষ্ঠটাকে বলা হয় যে একটা দ্বিমাত্রিক পৃষ্ঠ।
তো এটাকে দ্বিমাত্রিক কি কারণে বলছে বা টু ডাইমেনশনাল কি কারণে বলছে? দেখো কথাটির ভেতরে দ্বিমাত্রিক অর্থাৎ দ্বি শব্দটি আছে, আবার দেখো টু ডাইমেনশনাল এখানে তো বলছে যে দুই, অর্থাৎ এখানে জাস্ট তুমি যদি দুইটা সংখ্যা জানো তাহলে কোনো একটা বিন্দুকে নির্দিষ্ট করে ফেলতে পারবে। তোমরা কেউ ভূগোল না পড়লেও অন্তত অক্ষাংশ দ্রাঘিমাংশ কথাগুলো শুনেছো। অক্ষাংশ দ্রাঘিমাংশ হচ্ছে যে দুইটা সংখ্যা, যে দুইটা সংখ্যার মাধ্যমে তুমি পৃথিবীর যে কোনো জায়গাকে নির্দিষ্ট করে দিতে পারো। গুগল ম্যাপ যখন ইউজ করো তখন কোনো একটি জায়গাতে যখন তুমি ট্যাগ করে ধরে রাখো তখন দুইটা নাম্বার দেখায়, দুইটা নাম্বার আসলে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, যে দুইটা নাম্বারের মাধ্যমে তুমি পৃথিবীর একটা স্থানকে নির্দিষ্ট করে দিচ্ছ। তো ফুটবলটি কাটার সময় আমরা যখন অনেকগুলা বৃত্ত পেলাম এবং সেই বৃত্তগুলার অক্ষ কিন্তু একটাই ছিল, অর্থাৎ বৃত্তগুলার কেন্দ্র দিয়ে যায় এবং বৃত্তের ওই সারফেসের উপরে লম্ব। তো প্রত্যেকটা বৃত্তের যেহেতু অক্ষ একই সেহেতু ওই সবগুলাকে বৃত্তকে আমরা বলে হচ্ছে সমাক্ষ বৃত্ত, অর্থাৎ তাদের অক্ষটা হচ্ছে সম বা একই অক্ষ। ওই বৃত্তগুলোর ভিতরে সবচেয়ে বড় যে বৃত্তটা ছিল সেই বৃত্তটাকে আমরা কি বললাম? গুরু বৃত্ত, অর্থাৎ সেটা হচ্ছে সবগুলা বৃত্তের গুরু। তো পৃথিবীর ক্ষেত্রে ওই গুরু বৃত্তটাকে আমরা কি বলছি? বিষুব রেখা। অক্ষাংশ দ্রাঘিমাংশ দেখার জন্য আমাদের পৃথিবীটা দরকার হবে, তাহলে আমরা পৃথিবীটাকে নিয়ে চলে আসি। তো দেখো এই যে পৃথিবীটা তুমি দেখতে পাচ্ছ, এই পৃথিবীর উপরে এবং নিচে আমি একটি লাল ছোট্ট একটি রেখার সাহায্যে পৃথিবীর অক্ষটাকে নির্দেশ করছি, অর্থাৎ যে অক্ষের সাপেক্ষে পৃথিবীটা ঘুরছে। তো এই অক্ষের একেবারে মাঝখানে অবশ্যই পৃথিবীর কেন্দ্র আছে। তো এই পৃথিবীর কেন্দ্র দিয়ে যায় এবং অক্ষের সাথে লম্ব একটি তল যদি আমি কল্পনা করি তাহলে ওই তলটি আমাকে গুরুবৃত্ত দিবে, অর্থাৎ সেটা পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে দেখো এই যে সমান দুই ভাগে ভাগ হলো, এই সমান দুই ভাগে যে বৃত্তটা ভাগ করলো সেই বৃত্তটাকে আমরা বলছি বিষুব রেখা। ওই বৃত্তের সমান্তরালে দেখো আরো বেশ কয়েকটি বৃত্ত আমরা কল্পনা করে নিলাম। এই প্রতিটি বৃত্তই হচ্ছে গুরুবৃত্তের এক একটি লঘুবৃত্ত এবং সবগুলাই হচ্ছে সমাক্ষ বৃত্ত, অর্থাৎ এদের অক্ষটা সেম। তো সবচেয়ে যে বড় বৃত্তটা আছে অর্থাৎ আমাদের বিষুব রেখা, এই বিষুব রেখাটাকে আমরা 0 ডিগ্রি কল্পনা করে নিই, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে বিষুব রেখা বরাবর যে রেখাটি থাকবে সেই রেখাটি বিষুব রেখার সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে। ওইখান থেকে পরের যে কোনো বৃত্ত যদি আমি পেতে চাই তাহলে দেখো যে বিষুব রেখার সাথে কেন্দ্র বরাবর একটা কোণ উৎপন্ন করতে হবে, অর্থাৎ অক্ষের একটা অংশ ওখানে চলে আসছে। ওই কারণে আমরা ওটাকে কি বলছি? যে অক্ষাংশ। তো দেখো যে মনে করো যে 15 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে আমি ওইখানে একটা রেখা কল্পনা করতে পারছি। ওই রেখাটাকে যদি সম্পূর্ণরূপে ঘুরিয়ে দিই তাহলে পৃথিবী পৃষ্ঠের উপরে একটা বৃত্ত পাবো, ওটাই হচ্ছে আমাদের 15 ডিগ্রি অক্ষাংশ। আবার ওই অ্যাঙ্গেলটাকে যদি একটু বৃদ্ধি করে 30 ডিগ্রি করি তো সেক্ষেত্রে আমি আরো একটা বৃত্ত পাবো, ওইটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি অক্ষাংশ। তো এখন বিষুব রেখা বরাবর যদি আমরা উপরের দিকে আসি অর্থাৎ উত্তরের দিকে, তাহলে প্রত্যেকটি অক্ষাংশকে আমরা 15 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, অর্থাৎ একটা সংখ্যা তার সাথে নর্থ দ্বারা রিপ্রেজেন্ট করবো, অর্থাৎ আমরা উত্তর দিকে আসছি। সিমিলারলি আমরা যদি নিচের দিকে যেতাম সেক্ষেত্রে 15 ডিগ্রির জন্য একটা বৃত্ত পেতাম, 30 ডিগ্রির জন্য আরেকটা বৃত্ত পেতাম। ওই প্রত্যেকটা বৃত্তই কি এক একটা লঘু বৃত্ত, ওইগুলোর জন্য আমরা বলতাম 30 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি সাউথ। তো এইভাবে আমরা পাচ্ছি হচ্ছে অক্ষাংশ, যে অক্ষাংশের কোণটা মাপা হয় হচ্ছে বিষুব রেখা বরাবর যে তল আছে সেই তলের সাথে। সেজন্যই একেবারে উত্তর মেরু যেহেতু বিষুব রেখার সাথে পুরোপুরি লম্বভাবে আছে, এই কারণে উত্তর মেরুর অক্ষাংশ হচ্ছে 90 ডিগ্রি নর্থ। আবার দক্ষিণ মেরুও যেহেতু পুরোপুরি লম্বভাবে আছে সেহেতু দক্ষিণ মেরু হচ্ছে 90 ডিগ্রি সাউথ। তো আমি যখন তোমাকে একটা অক্ষাংশ বলে দিচ্ছি তখন পৃথিবী পৃষ্ঠের উপরে তুমি একটা বৃত্ত পেলে। তো বৃত্ত কি? বৃত্ত হচ্ছে একটি রেখা, তো এটা একমাত্রিক হয়ে গেল। তো এই একমাত্রিক রেখার ভিতরে আমি যদি শূন্যমাত্রিক বিন্দুকে নির্দিষ্ট করতে চাই তাহলে আমাকে আরো একটি সংখ্যা বলে দিতে হবে। এই সংখ্যাটি হচ্ছে আমাদের দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশের প্রতিটি বৃত্তই হচ্ছে এক একটি গুরুবৃত্ত, অর্থাৎ প্রতিটি বৃত্তের কেন্দ্রই পৃথিবীর কেন্দ্র, আর ওই প্রত্যেকটি বৃত্তই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দিয়ে যায়। তো এখন প্রতিটি বৃত্তই যেহেতু একই রকম সেহেতু কোনো একটি বৃত্তকে আমাকে নির্দিষ্ট করে নিতে হবে যার সাপেক্ষে আমি অন্যগুলোর অবস্থান বলতে পারি। এই রেফারেন্সের জন্য আমরা গ্রিনউইচের রয়্যাল অবজারভেটরি দিয়ে গমনকারী যে অর্ধবৃত্তটি কল্পনা করি সেইটাকে ধরি হচ্ছে 0 ডিগ্রি। এটার সাপেক্ষে পূর্বে বা পশ্চিমে কত ডিগ্রি যাওয়া হচ্ছে সেটা দ্বারা দ্রাঘিমাংশ নির্দেশ করা হয়। যদি পূর্ব দিকে যাওয়া হয় তাহলে 30 ডিগ্রি 60 ডিগ্রি ইস্ট, আবার যদি পশ্চিম দিকে যাওয়া হয় তাহলে একটি সংখ্যার সাথে ওয়েস্ট। তাহলে দেখো এই যে দুইটা সংখ্যার মাধ্যমে এখন আমি একটা বৃত্তের উপর একটা বিন্দুকে নির্দিষ্ট করে নিচ্ছি। তাহলে এই যে পৃথিবী যে গোলকটা আছে এই গোলকের উপরে আমি একটা বিন্দু নির্দিষ্ট করে ফেলতে পারছি শুধুমাত্র দুইটি সংখ্যার সাহায্যে। এই কারণে আমরা পৃথিবী পৃষ্ঠটাকে দ্বিমাত্রিক হিসেবে কল্পনা করে নিচ্ছি। তো আমরা ওই একই কাজটা করব যখন আকাশের গায়ে কোনো একটি তারাকে নির্দিষ্ট করতে চাই।
আমাদের পূর্বপুরুষদের পৃথিবীকে কেন্দ্র ধরে বাইরের সবকিছু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে মনে করাটা যদিও অযৌক্তিক ছিল, তারপরেও তারা চেনার ক্ষেত্রে এটা কিন্তু আমাদেরকে অনেক বেশি সাহায্য করে। এই জন্যই আমরা ধরে নিব যে পৃথিবীটা কেন্দ্রে আছে এবং বাইরে অনেক দূরে একটি বিশাল বড় গোলক কল্পনা করে নিব যার কেন্দ্রে হচ্ছে পৃথিবী। তো এখন দেখো, ওই যে পৃথিবীটাকে দেখলাম, এই পৃথিবীর বাইরে যদি আমি একটা গোলক কল্পনা করি যার গায়ে তারারা ফিক্স কিছু বিন্দু, তো সেই ক্ষেত্রে যে পৃথিবীর যে অক্ষটা আমরা প্রথমেই দেখেছিলাম, ওই অক্ষটাকে যদি আমি বর্ধিত করে দিই তাহলে দেখো যে সেটা ওই কল্পিত গোলকের গায়ে উপরে এবং নিচে দুইটা বিন্দুতে সেট করছে। তো এই দুইটা বিন্দুই হচ্ছে আমাদের কল্পিত গোলকের দুইটা মেরু। তো যেহেতু পৃথিবী গোলকে আমরা আগে উত্তর এবং দক্ষিণ মেরু পেয়ে গেছি, তো পরবর্তীতে ওই যে কল্পিত গোলকে যে দুইটা বিন্দু পেলাম, অর্থাৎ যে দুইটা মেরু পেলাম, ওই দুইটা মেরুকে আমরা বলবো হচ্ছে সেলেস্টিয়াল পোলস, বা বাংলায় বললে খ মেরু। তো পৃথিবীর উত্তর মেরুর একেবারে উপরে গিয়ে যে ছেদ বিন্দুটা পেলাম সেটাকে আমরা বলবো নর্থ সেলেস্টিয়াল পোল বা খ উত্তর মেরু। আর উল্টো দিকে যে বিন্দুটা পেলাম সেটাকে বলবো সাউথ সেলেস্টিয়াল পোল বা খ দক্ষিণ মেরু। আর পৃথিবীর যে বিষুবরেখাটি ছিল, এই বিষুবরেখাটিকে যদি আমি অসীম পর্যন্ত বিস্তৃত করে দিই তাহলে ওই কল্পিত গোলকের গায়ে যে বৃত্তে ছেদ করবে সেই বৃত্তটাকে আমরা বলবো সেলেস্টিয়াল ইকুয়েটর বা খ বিষুব। আবার পৃথিবী গোলকের ক্ষেত্রে অক্ষাংশের জন্য যেমন আমরা লঘু বেশ কিছু বৃত্ত কল্পনা করে নিয়েছিলাম, তো এখানেও খ বিষুবের সমান্তরাল বেশ কিছু বৃত্ত আমরা কল্পনা করে নিব, সেগুলোকে আমরা বলবো হচ্ছে খ সমাক্ষ বৃত্ত। তো এই যে এই খ সমাক্ষ বৃত্তগুলোকে দেখতে পাচ্ছ, এই বৃত্তে অবস্থিত কোনো তারা যদি থাকে তাহলে ওই তারাটি ওই বৃত্তের যে রাস্তাটা আছে সেই রাস্তাটিকে ফলো করে আমাদের কল্পিত গোলকে চলাচল করবে। তো যেহেতু পৃথিবীর আহ্নিক গতির কারণে আমাদের মনে হচ্ছে যে তারাগুলা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, তো সেহেতু সমাক্ষ বৃত্তের উপর অবস্থিত কোনো একটি তারা যেহেতু সমাক্ষ বৃত্ত বরাবর চলাচল করে, তাই আমরা সমাক্ষ বৃত্তকে আহ্নিক বৃত্ত বলে থাকি। পুরো 23 ঘন্টা 56 মিনিটে একটি তারা সমাক্ষ বৃত্ত বরাবর পূর্ণ চক্কর সম্পূর্ণ করে আবার আগের অবস্থায় ফিরে আসে। তো এখন স্থানাঙ্কের দুইটি অঙ্কের একটি অঙ্ক আমরা খ বিষুবের সাথে সমাক্ষ বৃত্তটি কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এই সংখ্যাটির মাধ্যমে পেয়ে গেলাম। পৃথিবী গোলকের ক্ষেত্রে তো আমাদের জন্য গ্রিনউইচের সেই অবজারভেটরি ছিল, কিন্তু এখন আমাদের উপরের আকাশটা তো আমাদেরকে কেন্দ্র করে ঘুরছে, তো এখানে একটি স্থির বিন্দু পাওয়া তো মুশকিল। তো এই স্থির বিন্দুটা খোঁজার জন্য আমরা সাহায্য নিয়েছিলাম ক্রান্তিবৃত্ত। তো এই ক্রান্তিবৃত্তটা কি? এটা হচ্ছে ওই যে গত ক্লাসে আমরা বলেছিলাম যে পৃথিবী সূর্য যখন ঘোরে তখন তারা একটি প্লেন রচনা করে বা একটি সমতল রচনা করে। ওই সমতলকে অসীম পর্যন্ত বিস্তৃত করার ফলে কল্পিত আকাশগোলকের গায়ে যে রেখাটি পাওয়া গিয়েছিল ওই রেখাটিকে আমরা বলি হচ্ছে ক্রান্তিবৃত্ত। তো এই ক্রান্তিবৃত্ত এবং আমাদের খ বিষুব কিন্তু একই বৃত্ত না। তো এখন দুইটা বৃত্তই যেহেতু গোলকের গায়ে দুইটা গুরুবৃত্ত এবং দুইটার অক্ষ আলাদা, সেহেতু ওই দুইটা বৃত্ত দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। এই দুইটা পয়েন্ট প্রথম যখন অবজার্ভ করা হয়েছিল তখন একটা পয়েন্ট ছিল হচ্ছে মেষ রাশিতে এবং আরেকটা পয়েন্ট ছিল হচ্ছে তুলা রাশিতে। তো এই দুইটা পয়েন্টের প্রথম পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে মেষাদি বিন্দু বা আদি বিন্দু বা অশ্বিনী বিন্দু। অশ্বিনী বিন্দু বলার কারণ হচ্ছে ওই যে আমরা 27টি নক্ষত্র দেখেছিলাম, এই বিন্দুটা সেই 27টি নক্ষত্রের অশ্বিন নক্ষত্রতে পড়তো। এটাকে ইংরেজিতে ফার্স্ট পয়েন্ট অফ এরিসও বলা হয়, ভার্নাল ইকুইনক্সও বলা হয়। তো এই বিন্দুটা অনেক আগে মেষ রাশিতে ছিল, কিন্তু পৃথিবীর অয়নচলন বলে একটি গতি আছে যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। সেই গতির কারণে ওই বিন্দুটা পূর্ব থেকে কিছুটা পশ্চিমে চলে এসেছে। তো আমরা পৃথিবীতে এই যে দ্রাঘিমাংশ পরিমাপের জন্য একটা প্রসঙ্গ হিসেবে গ্রিনউইচের রয়্যাল অবজারভেটরিকে ব্যবহার করেছিলাম, সিমিলারলি আমরা এই জায়গাতে আমাদের মেষাদি বিন্দু বা ভার্নাল ইকুইনক্সকে ব্যবহার করি। তো এখানে দেখতে পাচ্ছ যে খ বিষুব এবং ক্রান্তিবৃত্ত দুইটা বিন্দুতে ছেদ করছে, যার একটা বিন্দুতে লেখা আছে হচ্ছে ভার্নাল ইকুইনক্স, যেটাকে আমরা বলছি মেষাদি বিন্দু। এখন উত্তর এবং দক্ষিণ মেরুগামী এবং খ বিষুবের উপরে লম্ব আমরা যদি অনেকগুলা বৃত্ত আঁকাই, আমরা এই গুরুবৃত্তগুলো আঁকানোর মাধ্যমে আওয়ার্স অফ লাইট অ্যাসেনশন পাই, যেটা বেশি কনভেনশনাল হলো সময়ের মাধ্যমে প্রকাশ করা। এটা দ্বারা আসলে বোঝায় মেষাদি বিন্দু প্রাইম মেরিডিয়ান অতিক্রম করার কতক্ষণ পরে ওই তারাটি প্রাইম মেরিডিয়ান অতিক্রম করবে। পৃথিবীতে যেমন কোন একটি স্থানের অক্ষাংশ ছিল, ওই স্থানটি বিষুব তলের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, সিমিলারলি এই জায়গাতে খ বিষুবের সাথে কোন একটি তারা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেইটাকে আমরা বলি বিষুব লম্ব বা প্যারালাল অফ ডিক্লিনেশন।
আবার পৃথিবী পৃষ্ঠের উপরে দ্রাঘিমাংশ যেমন ছিল রয়্যাল অবজারভেটরি দিয়ে গমনকারী অর্ধবৃত্ত থেকে কোনো একটি স্থান কত ডিগ্রি পূর্বে বা পশ্চিমে আছে, সিমিলারলি আকাশগোলকে কোনো একটি তারা মেষাদি বিন্দু থেকে কত ঘন্টা পূর্বে আছে, এটাকে আমরা বিষুবাংশ বা রাইট অ্যাসেনশন বলি। তাহলে দেখো যে দুইটা সংখ্যার মাধ্যমে আমরা আকাশের গায়ে কোনো একটি তারার অবস্থানকে নির্দিষ্ট করে দিতে পারছি। তো যে কোনো তারার বিষুবাংশ এবং বিষুব লম্ব এই দুইটা সংখ্যা সবসময় ফিক্সড থাকে। আর এই জায়গাতে যেহেতু আমরা দুইটি সংখ্যা বের করার জন্য বিষুব রেখার সাহায্য নিয়েছি বা খ বিষুবের সাহায্য নিয়েছি, সেই কারণে এটাকে বলা হচ্ছে স্থানাঙ্কের বিষুবীয় পদ্ধতি।